প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। বর্তমান করোনা পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের যে সমস্ত স্বাস্থ্য বিধিমালা আছে, সমস্ত স্বাস্থ্যবিধি অনুসরণ করে তোমরা সবাই সুস্থ থাকার চেষ্টা করছো। আমি আব্দুল্লাহ আল মামুন, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, শেরপুর সরকারি কলেজ, শেরপুর। আজকের এই লেকচারে আমি উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে কিছু অংশ আলোচনা করতে যাচ্ছি। শুরুতেই আমরা দেখি যে এই আলোচনা থেকে আমরা কি কি বিষয় সম্পর্কে ধারণা পাব। প্রথমত, আমরা একটি বিন্দু চার্জের জন্য তড়িৎ প্রাবল্যের সমীকরণ ব্যাখ্যা করতে পারব। এরপর আমরা তড়িৎ ফ্লাক্স ঘনত্ব ব্যাখ্যা করতে পারব। এরপর আমরা তড়িৎ ফ্লাক্স ব্যাখ্যা করতে পারব এবং সবশেষে আমরা কোনো একটি চার্জ থেকে কি পরিমাণ তড়িৎ বলরেখা নির্গত হয় সেটাও আমরা ব্যাখ্যা করতে পারবো। তো আমরা আমাদের মূল আলোচনায় যাই। ধরো এখানে কোনো একটি মাধ্যম আছে, যেই মাধ্যমের পরবৈদ্যুতিক ধ্রুবক কে। এই মাধ্যমের আমরা একটি বিন্দু ধরলাম, এই বিন্দুতে একটি ধনাত্মক চার্জ আছে যার মান হচ্ছে কিউ। তাহলে এই চার্জের জন্য একটি তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে। আমরা ধরলাম এই চার্জের জন্য যে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে সেটার বিস্তৃতি ধরলাম আমরা এতটুকু। তো এক্ষেত্রে এই যে চার্জটা আছে, এই চার্জটাকে আমরা বলবো উৎস চার্জ বা সোর্স চার্জ। এখন এই চার্জ থেকে আর দূরত্বে আমরা একটি বিন্দু ধরলাম, যে বিন্দু হচ্ছে আমরা এটাকে বি দিয়ে প্রকাশ করলাম, এবং ধরলাম এই বিন্দুতে পজিটিভ কিউ নট মানের একটি চার্জ আছে। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে এই সোর্স চার্জের জন্য এই যে একটা চার্জ এখানে আমরা স্থাপন করলাম, এর উপর প্রভাব কেমন হয় সেটা আমরা দেখব। তাহলে আমরা বলতেই পারি যে যেহেতু সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, তাহলে এই উৎস চার্জের জন্য এই চার্জ একটি বিকর্ষণ বল অনুভব করবে এ থেকে বি এর দিকে। তো এক্ষেত্রে এই যে চার্জটা, এইটাকে বলা হবে পরক চার্জ বা টেস্ট চার্জ। এখন আমরা ধরলাম এই পরক চার্জের উপর প্রযুক্ত কুলম্ব বল ধরলাম আমরা এফ। তাহলে কুলম্বের সূত্র থেকে আমরা বলতে পারি এফ ইকুয়াল টু 1/4 ইপসাইলন নট ইন্টু কে ইন্টু কিউ নট ডিভাইডেড বাই আর স্কোয়ার। আমরা কুলম্বের সূত্র থেকে আমরা এটা জানি। এখন দেখো, আমরা এটাও আলোচনা করেছিলাম যে একক ধনাত্মক চার্জের উপর যে কুলম্ব বল প্রযুক্ত হয় সেটাকেই কিন্তু তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলে, এবং এটাকে আমরা ই দিয়ে প্রকাশ করেছিলাম। তাহলে দেখো, এই টেস্ট চার্জ হিসেবে আমরা কিন্তু পজিটিভ কিউ নট মানের একটি চার্জ ধরেছিলাম। তো যদি আমরা এখন এই বিন্দুর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করতে চাই বা হিসাব করতে চাই, তাহলে এখানে কিন্তু এই পজিটিভ কিউ নট মানের চার্জ থাকলে কিন্তু হবে না। এখানে আমাদেরকে একক ধনাত্মক মানের একটি চার্জ স্থাপন করতে হবে। তাহলে যদি এখানে আমরা পজিটিভ কিউ নটের পরিবর্তে একটি একক ধনাত্মক চার্জ যদি আমরা স্থাপন করি, তাহলে এই সমীকরণেও পজিটিভ কিউ নটের পরিবর্তে একক ধনাত্মক চার্জ হবে এখানে। আর আমরা তো বলেছি আগে যে একক ধনাত্মক চার্জের উপর যে কুলম্ব বল সেটাকেই কিন্তু তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলে। তাহলে এইখানে কিউ নটের পরিবর্তে পজিটিভ 1 ধরার কারণে আমরা এখানে এফ এর পরিবর্তে কি লিখতে পারি, ই। তাহলে এই সমীকরণটাই হচ্ছে আমাদের বিন্দু চার্জের জন্য তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের সমীকরণ। তাহলে এই সমীকরণটা আমাদের মনে রাখতে হবে। বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করতে গেলে আমাদের এই সমীকরণটা ব্যবহার করতে হবে। এখন আমরা দেখব যে এই সমীকরণ থেকে আমরা কি কি তথ্য পাচ্ছি, বা এই সমীকরণ আমাদেরকে কি কি মেসেজ দেয়। খেয়াল করে দেখো, এই সমীকরণে আমরা দেখতে পাচ্ছি এই তড়িৎ ক্ষেত্রে প্রাবল্যের মান এই উৎস চার্জের মানের ডিরেক্ট প্রপোর্শনাল, মানে সমানুপাতিক। তার মানে
উৎস চার্জের পরিমাণ যদি বৃদ্ধি পায় তাহলে তড়িৎ ক্ষেত্রে প্রাবল্যের মানও বৃদ্ধি পাবে। কোন বিন্দুর তড়িৎ ক্ষেত্রে প্রাবল্যের মান বৃদ্ধি পাবে? সব বিন্দুর, এই ক্ষেত্রের মধ্যে সব বিন্দুর তড়িৎ ক্ষেত্রে প্রাবল্যের মান বৃদ্ধি পাবে। এখন যেহেতু এক্ষেত্রে আমরা পরক চার্জ স্থাপন করেছি আমরা বি বিন্দুতে, তাহলে এই সিচুয়েশনের জন্য আমরা বলবো যে উৎস চার্জের মান যতই বৃদ্ধি পাবে বি বিন্দুর তড়িৎ ক্ষেত্রে প্রাবল্যের মান ততই বৃদ্ধি পাবে, এবং উৎস চার্জের মান যত হ্রাস পাবে এই পরক বিন্দুতে তড়িৎ ক্ষেত্রে প্রাবল্যের মানও তত হ্রাস পাবে। তো এই তথ্যটাকে আমরা যদি ভাষায় লিখি তাহলে এইভাবে বলতে পারি যে উৎস চার্জের মান বৃদ্ধির সাথে সাথে পরক বিন্দুর তড়িৎ ক্ষেত্রে প্রাবল্যের মান বৃদ্ধি পাবে, এবং এর বিপরীত ঘটনাও ঘটবে। উৎস চার্জের মান যদি হ্রাস পায় তাহলে পরক বিন্দুতে তড়িৎ ক্ষেত্রে প্রাবল্যের মানও হ্রাস পাবে। তাহলে এটা একটা মেসেজ। এরপরে দেখো আরেকটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যে এই সমীকরণ অনুসারে যে তড়িৎ ক্ষেত্রে প্রাবল্যের মান উৎস চার্জ থেকে পরক বিন্দুর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তার মানে আমরা বলতে পারি যে উৎস চার্জ থেকে পরক বিন্দুর দূরত্ব যত কমবে তড়িৎ ক্ষেত্রে প্রাবল্যের মান তত বৃদ্ধি পাবে, আর উৎস চার্জ থেকে পরক বিন্দুর দূরত্ব যত বৃদ্ধি পাবে তড়িৎ ক্ষেত্রে প্রাবল্যের মান তত হ্রাস পাবে। তো এটাকে আমরা যদি ভাষায় লিখি বলতে পারি আমরা যে উৎস চার্জ থেকে পরক বিন্দুর দূরত্ব হ্রাস পেলে পরক বিন্দুর তড়িৎ ক্ষেত্রে প্রাবল্যের মান বৃদ্ধি পাবে, এবং এর বিপরীত ঘটনাও ঘটবে। এটা হচ্ছে দ্বিতীয় মেসেজ। এরপরে দেখো আরেকটা বিষয় আমরা দেখতে পাচ্ছি, এটাকে আমরা কি বলেছিলাম? মাধ্যমের পরবৈদ্যুতিক ধ্রুবক। তো আমরা এই সমীকরণ থেকে আমরা বলতে পারি যে তড়িৎ ক্ষেত্রে প্রাবল্যের মান এই পরবৈদ্যুতিক ধ্রুবকের মানের ব্যস্তানুপাতিক। আমরা জানি যে বায়ু মাধ্যমের জন্য এই পরবৈদ্যুতিক ধ্রুবকের মান হচ্ছে 1, আর বায়ু মাধ্যম ছাড়া অন্য যে কোনো মাধ্যমের জন্য এর মানটা 1-এর চেয়ে বড়। তাহলে এই সমীকরণ অনুসারে আমাদের মেসেজ হচ্ছে যে কে এর মান যত বৃদ্ধি পাবে তড়িৎ ক্ষেত্রে প্রাবল্যের মান তত হ্রাস পাবে, আর এই কে এর মান যত হ্রাস পাবে তড়িৎ ক্ষেত্রে প্রাবল্যের মান তত বৃদ্ধি পাবে। তো এটাকে আমরা যদি ভাষায় লিখি বলতে পারি যে তড়িৎ মাধ্যমাঙ্কের মান বৃদ্ধি পেলে পরক বিন্দুর তড়িৎ ক্ষেত্রে প্রাবল্যের মান হ্রাস পাবে, আর বিপরীতভাবে তড়িৎ মাধ্যমাঙ্কের মান হ্রাস পেলে পরক বিন্দুর তড়িৎ ক্ষেত্রে প্রাবল্যের মান বৃদ্ধি পাবে। তাহলে এই সমীকরণ থেকে আমরা এই তিনটি মেসেজ পাচ্ছি। এরপরে আরেকটা বিষয় দেখব আমরা এখন। ধরো এটি ধনাত্মক চার্জের একটি প্লেট। তাহলে যেহেতু এটা একটা চার্জিত বস্তু, তার নিশ্চয়ই তার চারপাশে একটি তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে। এখন এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি আমরা লম্বভাবে একটি তল কল্পনা করি, তাহলে আমরা এর আগে আলোচনায় বলেছিলাম যে ধনাত্মক চার্জ থেকে তড়িৎ বলরেখা লম্বভাবে নির্গত হয়। তাহলে এক্ষেত্রেও এই যে ধনাত্মক চার্জের প্লেট, এই প্লেট থেকে অসংখ্য তড়িৎ বলরেখা লম্বভাবে নির্গত হবে, নির্গত হয়ে এই তলের বাম দিক থেকে ডান দিকে যাবে। এখন যদি আমরা এই তলের মধ্যে একটি বিন্দু কল্পনা করি এবং এই বিন্দুর চারপাশে একটি একক ক্ষেত্রফলের তল কল্পনা করি, তাহলে তো আমরা বলতে পারি যে এই একক ক্ষেত্রফলের তলের ভিতর দিয়েও নিশ্চয়ই কিছু পরিমাণ বলরেখা অতিক্রম করবে। এখন কোনো একটা বিন্দুর চারপাশে একক ক্ষেত্রফলের ভিতর দিয়ে যে পরিমাণ তড়িৎ বলরেখা অতিক্রম করে তাকে বলা হয় এই বিন্দুর তড়িৎ ফ্লাক্স ঘনত্ব, ইলেকট্রিক ফ্লাক্স ডেন্সিটি। আর এই ইলেকট্রিক ফ্লাক্স ডেন্সিটিকে ই দিয়ে প্রকাশ করে। ই দিয়ে আমরা আরেকটা রাশিকে প্রকাশ করেছিলাম, তোমাদের মনে আছে নিশ্চয়ই, সেটা হচ্ছে কি? তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য। তার মানে আমরা বলতে পারি যে তড়িৎ ফ্লাক্স ঘনত্ব যেটা, সেটাই হচ্ছে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। তাহলে আমরা সংজ্ঞা বলতে পারি এভাবে: তড়িৎ ক্ষেত্রের সাথে লম্বভাবে স্থাপিত কোনো তলের একটি বিন্দুর চারদিকে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ বলরেখার সংখ্যাকে ওই ক্ষেত্রের জন্য ওই বিন্দুর তড়িৎ ফ্লাক্স ঘনত্ব বলে। তাহলে তড়িৎ ফ্লাক্স ঘনত্বটা কার? ওই বিন্দুর। কোন বিন্দুর? এই যে এই বিন্দুটার। আর এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? ই দিয়ে প্রকাশ করি।
এখন এখান থেকে খুব গুরুত্বপূর্ণ একটা মেসেজ আমরা পাই, এটা যেটা আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুর তড়িৎ প্রাবল্য সমান কার সমান? ওই বিন্দুতে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে গমনকারী বলরেখার সংখ্যার সমান। আমি আবার বলছি, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুর তড়িৎ প্রাবল্য, ধরো এই বিন্দুটা, এই বিন্দুর তড়িৎ প্রাবল্য কার সমান? ওই বিন্দুতে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে গমনকারী বলরেখার সংখ্যার সমান। এই তথ্যটা আমাদের কাজে লাগবে। আমরা একটু পরেই এটা দিয়ে আমরা একটি গাণিতিক সমস্যা আমরা দেখব। এখন আরেকটা বিষয় দেখো, আমরা ধরলাম এই যে তলটা, এই তলের মোট ক্ষেত্রফল ধরলাম আমরা এ। তাহলে এই চার্জিত প্লেট থেকে অসংখ্য তড়িৎ বলরেখা নির্গত হয়ে এই টোটাল এ ক্ষেত্রফলের ভিতর দিয়ে অতিক্রম করবে। এখন এই টোটাল এ ক্ষেত্রফলের ভিতর দিয়ে যে পরিমাণ তড়িৎ বলরেখা অতিক্রম করে তাকে বলা হবে এই তলটার তড়িৎ ফ্লাক্স। এই টোটাল তলটার তড়িৎ ফ্লাক্স বা ইলেকট্রিক ফ্লাক্স, এটাকে ফাই ই দিয়ে প্রকাশ করে। তাহলে আমরা ডেফিনেশনটা বলতে পারি এভাবে: তড়িৎ ক্ষেত্রের সাথে লম্বভাবে স্থাপিত কোনো তলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রমকারী তড়িৎ বলরেখার সংখ্যাকে ওই তলের তড়িৎ ফ্লাক্স বলে। তাহলে দেখো, এই তড়িৎ ফ্লাক্সটা কার? এই টোটাল তলের। আর তড়িৎ ফ্লাক্স ঘনত্ব কার বলেছিলাম? এই বিন্দুর। এই দুটো বিষয়ের মধ্যে পার্থক্যটা আমাদের মনে রাখতে হবে। এখন তাহলে এ ক্ষেত্রফলের ভিতর দিয়ে অতিক্রান্ত বলরেখার সংখ্যা হচ্ছে কত? ফাই ই, যেটাকে আমরা তড়িৎ ফ্লাক্স বলেছি। তাহলে ঐকিক নিয়ম অনুসারে একক ক্ষেত্রফলের ভিতর দিয়ে কি পরিমাণ তড়িৎ বলরেখা অতিক্রম করবে আমরা লিখতে পারি ফাই ই ডিভাইডেড বাই এ। তো এটাই হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। আমরা একটু আগেই বলেছিলাম যে একক ক্ষেত্রফলের ভিতর দিয়ে যে পরিমাণ তড়িৎ বলরেখা অতিক্রম করে সেটাকে কি বলে? সেটাকে বলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তাহলে এই যে এটা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের আরেকটা সমীকরণ। এখন আমরা আরেকটা বিষয় দেখব। ধরো এটা শূন্য মাধ্যম, শূন্য মাধ্যমে এই একটি বিন্দু হচ্ছে এ। এই বিন্দুতে আমরা পজিটিভ কিউ মানের একটি চার্জ আছে ধরলাম। তাহলে আমরা তো জানি যে যেহেতু এটা ধনাত্মক চার্জ, তাহলে এই চার্জ থেকে সব দিকে অসংখ্য তড়িৎ বলরেখা নির্গত হবে। তো যদি আমরা এখন এই চার্জকে কেন্দ্র বিবেচনা করে আর ব্যাসার্ধের একটি দৈর্ঘ্য কল্পনা করি, এবং যদি আমরা এটাকে ব্যাসার্ধ হিসেবে বিবেচনা করে একটি ত্রিমাত্রিক খোলক আমরা কল্পনা করি, ত্রিমাত্রিক খোলক, তাহলে আমরা বলতে পারি এই ত্রিমাত্রিক খোলকের পৃষ্ঠ থেকে এই ধনাত্মক চার্জের জন্য অসংখ্য তড়িৎ বলরেখা নির্গত হবে সব দিক দিয়ে। এখন আমাদের বোঝার সুবিধার জন্য আমরা একটা ক্রস সেকশন আমরা একটু দেখি, বিবেচনা করি। এখন এই খোলকের পৃষ্ঠে একটি বিন্দু ধরলাম এটা। তাহলে এই খোলকের পৃষ্ঠে যে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য যদি ই হয়, তাহলে ই এর সমীকরণটা কি হবে? আমরা একটু আগেই বের করেছিলাম যে বিন্দু চার্জের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সমীকরণ যে আমরা দেখেছিলাম, সেই সমীকরণ অনুসারে আমরা বলতে পারি। তো সেটা বলার আগে আমি আরেকটা বিষয় দেখো, আমরা তো এই চার্জকে কেন্দ্র ধরে আমরা আর ব্যাসার্ধের একটি ত্রিমাত্রিক খোলক বিবেচনা করেছিলাম। তাহলে আমরা বলতে পারি যে এই খোলকের প্রত্যেক পৃষ্ঠের উপর প্রত্যেকটা বিন্দুর দূরত্ব কার সমান হবে? এই ব্যাসার্ধের সমান। তাহলে ব্যাসার্ধের সমান যদি হয়, তাহলে এক্ষেত্রে আমরা এখানে ই এর পরিবর্তে ই সমান আমরা লিখতে পারি 1/4πε0 ইন্টু কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখানে আর স্কোয়ার কেন লিখলাম? কারণ এই বিন্দু থেকে এই চার্জের দূরত্ব হচ্ছে আর। এখন আমরা এই বিন্দুর চারপাশে যদি আমরা একক ক্ষেত্রফলে একটি তল কল্পনা করি, তাহলে আমরা তো বলতেই পারি যে এই একক ক্ষেত্রফলের ভেতর দিয়েও কিন্তু
লম্বভাবে কিন্তু অনেক তড়িৎ বলরেখা নির্গত হবে। এবং একটু আগেই আমরা বলেছিলাম যে এই একক ক্ষেত্রফলের ভেতর দিয়ে লম্বভাবে যে পরিমাণ তড়িৎ বলরেখা নির্গত হয় তাকে কি বলে? এই বিন্দুর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলে। এই বিন্দুটার তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তাহলে এখন যদি আমরা ধরে নেই যে একক ক্ষেত্রফলের ভিতর দিয়ে লম্বভাবে গমনকারী বলরেখার সংখ্যা আমরা ধরলাম স্মল এন। এখানে এই স্মল এন কোনটা? এখানে আমরা দেখতে পাচ্ছি 4টা বলরেখা আমরা দেখিয়েছি এখানে, আসলে তো আরও অনেক বলরেখা নির্গত হয়। তাহলে এই বর্তমান এই চিত্রের জন্য আমরা বলতে পারি এন ইকুয়াল টু হচ্ছে 4, যেহেতু আমরা এখানে দেখিয়েছি যে একক ক্ষেত্রফলের ভিতর দিয়ে 4টি বলরেখা নির্গত হচ্ছে, তাহলে এন ইকুয়াল টু হচ্ছে 4। তাহলে এখন এই তথ্য অনুসারে এই যে স্টেটমেন্টটাতে বলা আছে যে কোনো বিন্দুর চারদিকে একক ক্ষেত্রফলের তলের ভেতর দিয়ে লম্বভাবে গমনকারী বলরেখার সংখ্যা হচ্ছে ওই বিন্দুর তড়িৎ প্রাবল্যের সমান। তাহলে এই তথ্য অনুসারে আমরা বলতে পারি n ইকুয়াল টু ই। তাহলে n ইকুয়াল টু ই ইকুয়াল টু 1/4πε0 ইন্টু কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখন দেখো আমরা ধরলাম এই যে আর ব্যাসার্ধের যে ত্রিমাত্রিক খোলক, এই ত্রিমাত্রিক খোলকের টোটাল ক্ষেত্রফল ধরলাম আমরা ক্যাপিটাল এ। দেখো আমরা কিন্তু এইটা ধরেছিলাম একক ক্ষেত্রফল, আর এখন আমরা ধরলাম এই টোটাল পৃষ্ঠের ক্ষেত্রফল ধরলাম আমরা ক্যাপিটাল এ। তাহলে আর ব্যাসার্ধের একটি ত্রিমাত্রিক খোলক এর ক্ষেত্রফল যদি এ হয়, তাহলে এই ক্ষেত্রফল সমান আমরা কি জানি? সমীকরণ আমাদের জানা আছে, সেটা হচ্ছে 4π × r²। এখন দেখো এই সমীকরণে এই যে 4π × r², এটার পরিবর্তে আমরা এ লিখতে পারি। তাহলে এতটুকুর পরিবর্তে যদি আমরা এ লিখি, তাহলে n সমান আমরা কি লিখতে পারি? n ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই এ ইন্টু ε0। এ কার পরিবর্তে লিখলাম? 4π × r² এতটুকুর পরিবর্তে। আচ্ছা, এখন তাহলে দেখো একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে গমনকারী বলরেখার সংখ্যা যদি স্মল এন হয়, তাহলে টোটাল এ ক্ষেত্রফলের ভেতর দিয়ে কি পরিমাণ তড়িৎ বলরেখা অতিক্রম করবে সেটাকে আমরা ধরলাম ক্যাপিটাল এন। তাহলে ক্যাপিটাল এন সমান আমরা কি লিখতে পারি? এ ইন্টু এন। এখন এই সমীকরণে যদি আমরা এখান থেকে এন এর মান বসাই, তাহলে ক্যাপিটাল এন সমান আমরা কি লিখতে পারি? এই ক্যাপিটাল এন সমান ক্যাপিটাল এ ইন্টু এই এন এর পরিবর্তে কিউ ডিভাইডেড বাই এ ইন্টু ε0। তো এখানে এ কাটা যাবে, তাহলে কি থাকবে? ক্যাপিটাল এন ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই ε0। তাহলে দেখো এই সমীকরণ থেকে আমরা বলতে পারি যে কিউ মানের একটি চার্জ থেকে যে পরিমাণ তড়িৎ বলরেখা নির্গত হবে, মোট তড়িৎ বলরেখা, সেটা একদিকে কার উপর নির্ভর করে? চার্জের মানের উপর, আবার কার উপর? মাধ্যমের প্রবেশ্যতার উপর। এটা যেহেতু শূন্য মাধ্যম ধরেছি আমরা, যার কারণে আমরা লিখেছি ε0। যদি শূন্য মাধ্যম ছাড়া অন্য কোনো মাধ্যম হতো, তাহলে ε0 এর পরিবর্তে আমরা লিখতাম শুধু ইপসাইলন। তাহলে এটাই হচ্ছে আমাদের সেই সমীকরণ, সেই পরিমাণ যে কিউ মানের একটি চার্জ থেকে টোটাল এই পরিমাণ তড়িৎ বলরেখা নির্গত হবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এবারে আমরা একটি গাণিতিক সমস্যা দেখব। সমস্যাটা হচ্ছে পজিটিভ 8 কুলম্ব মানের একটি চার্জকে প্রথমে শূন্য মাধ্যমে ও পরে পানিতে রাখা হলো। শূন্য ও পানি মাধ্যমের ভেদনযোগ্যতা যথাক্রমে 8.854 × 10⁻12 কুলম্ব স্কোয়ার পার নিউটন স্কোয়ার পার মিটার স্কোয়ার, এবং পানি মাধ্যমের জন্য হচ্ছে 7.0832 × 10⁻10 কুলম্ব স্কোয়ার পার নিউটন স্কোয়ার পার মিটার স্কোয়ার। আমাদের বের করতে হবে শূন্য ও পানি মাধ্যমে চার্জটি থেকে নির্গত বলরেখার সংখ্যার তুলনা করতে হবে। প্রথমে আমরা একটু সিচুয়েশনটা একটু বুঝি। ধরো এটা হচ্ছে, এখানে হচ্ছে শূন্য মাধ্যম, আর এটা হচ্ছে একটি পানি মাধ্যম। তো এই শূন্য মাধ্যমে এই পজিটিভ কিউ মানের একটি চার্জ রাখা হলো,
একই চার্জকে আবার পানিতেও রাখা হলো। এখন ধরলাম আমরা এই চার্জের পরিমাণ হচ্ছে কিউ, আমাদের কিউ এর মান দেওয়া আছে এখানে +8। এখন শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা ধরলাম ইপসাইলন নট, এই ইপসাইলন নটের মান আমাদের দেওয়া আছে এই যে এখানে। আর পানি মাধ্যমের ভেদনযোগ্যতা ধরলাম ইপসাইলন, এটার মান দেওয়া আছে এই যে এটা। এখন আমরা ধরলাম যে শূন্য মাধ্যমে নির্গত তড়িৎ বলরেখার সংখ্যা হচ্ছে এন নট, আর পানি মাধ্যমে বলরেখার সংখ্যা হচ্ছে এন। তো আমাদের যেহেতু এই দুইয়ের মধ্যে তুলনা করতে হবে, কাজেই আমাদের বের করতে হবে n/n0 = হোয়াট। এটাই হচ্ছে আমাদের প্রবলেম। এখন দেখো, একটু আগেই আমরা একটা থিওরি দেখেছি যে কিউ মানের একটি চার্জ যদি ইপসাইলন তড়িৎ ভেদ্যতা বিশিষ্ট কোনো একটি মাধ্যমে থাকে, তাহলে ওই চার্জ থেকে কি পরিমাণ তড়িৎ বলরেখা নির্গত হয়, q/ε। এটাগুলো ধরলাম আমরা n। তো একইভাবে এইটার জন্য আমরা কি লিখতে পারি, n0 = q/ε0। এখন যদি আমরা এই দুইয়ের অনুপাত নেই, আমরা লিখতে পারি যে n/n0 = দিস। এখন এই সমীকরণের ডান দিকে কিউ এবং কিউ কাটা যাবে, তাহলে কি থাকবে, =ε0/ε। তো এখন যদি আমরা এই ইপসাইলন নটের মান বসাই, যেটা আমাদের এখানে দেয়া আছে, আমরা বসালাম। একইভাবে এইখান থেকে যদি আমরা ইপসাইলনের মান বসাই, তাহলে যদি এখন আমরা এটা হিসেব করি, তাহলে আমরা পাবো 1/80। তো এই সমীকরণটাকে আমরা একটু রিঅ্যারেঞ্জ করে লিখতে পারি এইভাবে, n = n0/80। এখন এই যে সমীকরণটা, এই সমীকরণ থেকে আমরা কি মেসেজ পাই? মেসেজটা হচ্ছে পানি মাধ্যমে নির্গত বলরেখার সংখ্যা শূন্য মাধ্যমে নির্গত বলরেখার সংখ্যার 80/1 এই সমীকরণের অর্থ। তার মানে যখন এই চার্জ শূন্য মাধ্যমে থাকবে, তখন এই চার্জ থেকে যে পরিমাণ তড়িৎ বলরেখা নির্গত হবে, যদি এই চার্জটাকে পানি মাধ্যমে রাখা হয়, তখন এর তুলনায় 80/1 পরিমাণ তড়িৎ বলরেখা এখান থেকে নির্গত হবে। এখন এই প্রশ্নটা একটু ভিন্নভাবে হতে পারে। ধরো যদি এভাবে থাকে, এতটুকু সেম, যে এখান থেকে এতটুকু সেম, শেষের অংশে বলা হলো যে কোন মাধ্যমে বেশি শক্তিশালী তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে, তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। তো সেক্ষেত্রে আমাদের এই এতটুকু হিসাব করার পর এখন দেখো, যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে এই ক্ষেত্রে তড়িৎ বলরেখাগুলো কিন্তু অনেক ঘন ঘন, মানে ঘনত্ব অনেক বেশি, যেহেতু বেশি পরিমাণ তড়িৎ বলরেখা নির্গত হয়েছে শূন্য মাধ্যমের ক্ষেত্রে, কাজে এক্ষেত্রে তড়িৎ বলরেখার ঘনত্ব অনেক বেশি। আর এক্ষেত্রে তড়িৎ বলরেখা সংখ্যা কম, মানে এক্ষেত্রে ঘনত্ব কম। এবং আমরা জানি, আমি এর আগের লেকচারে বলেছিলাম যে তড়িৎ বলরেখার ঘনত্ব যেখানে বেশি, বা যে ক্ষেত্রে বেশি পরিমাণ তড়িৎ বলরেখা নির্গত হবে, বুঝতে হবে সেখানে তড়িৎ প্রাবল্যের মান বেশি, মানে সেক্ষেত্রে তড়িৎ ক্ষেত্রটা শক্তিশালী। আর যেখানে কম পরিমাণ তড়িৎ বলরেখা নির্গত হবে, অর্থাৎ তড়িৎ বলরেখার ঘনত্ব যেখানে কম হবে, সেখানে বুঝতে হবে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য অপেক্ষাকৃত দুর্বল। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে কোন মাধ্যমে বেশি শক্তিশালী তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে, তাহলে তোমরা বুঝতেই পারছো যে শূন্য মাধ্যমে শক্তিশালী তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে, আর পানি মাধ্যমে তুলনামূলকভাবে দুর্বল তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। তো আজকে আমার আলোচনা এতটুকুই ছিল। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।